টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমাদের হাতে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সুখবর অবশ্য ভিসা বুলেটিন জুন মাসেরটা বেরিয়েছে। নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন তারা তো জেনেছেন, আর যারা দেখেননি তাদের জন্য বলছি যে ইমিগ্রেশনের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরির ইন্টারভিউয়ের তারিখ বেশ এগিয়েছে, বিশেষ করে F1, F2, B, F3 ইত্যাদি ইত্যাদি। তো এই কোনগুলো কতটা ভিসা ইন্টারভিউ তারিখটা বৃদ্ধি পেয়েছে বা এগিয়েছে সেটি আমরা আপনাদেরকে বলবো এবং একই সাথে স্ক্রিনে কার্ডের মাধ্যমেও দেখাবো। এর বাইরেও হাতে সময় থাকলে আমরা অ্যাসাইলাম আইন এবং বিধিমালার সাম্প্রতিক যে পরিবর্তনগুলো কি হয়েছে সেগুলো নিয়েও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান বিষয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর সাবলীল প্রেজেন্টেশনের জন্য। সো নাইস, সো প্লেজার ওয়ার্কিং উইথ ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব আজকে সারা দিন অনেক কর্মব্যস্ত ছিলেন, তারপরেও সবকিছু উপেক্ষা করে আমাদের সাথে স্টুডিওতে না আসতে পারলেও সংযুক্ত হয়েছেন, সেজন্য আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইব, কারণ আমরা অনেকেই আমাদের নিজেদের ভাই বোন, সন্তান সন্ততি, তারপরে স্ত্রী পুত্র কন্যা, নানান কিছু বা স্বামী, সকলের জন্য আবেদন করেছি কত দ্রুত এই বাংলাদেশ থেকে আমাদের এখানে নিয়ে আসব, কিন্তু আমাদের কাছে যে জগদ্দল পাথরের মতো যেন ঠায় দাঁড়িয়ে আছে সেই ইন্টারভিউর তারিখগুলো। বিশেষ করে ভিসা বুলেটিন যখনই আমরা খুলি তখনই দেখি যে খুব একটা বেশি নড়াচড়া করে না, কিন্তু এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিষয়ে, বেশ কিছু ক্যাটাগরির ইমিগ্রেশনের বেশ কিছু ক্যাটাগরি, বিশেষ করে F1, F2, B, F3 এগুলো বেশ এগিয়েছে, কোনোটা 2-3 মাস করে এগিয়েছে। এইটা আপনার কাছে একটু জানতে চাই, কোনটা কত এগিয়েছে এবং কোনটা এগোয়নি বা কি অবস্থায় আছে, এই বিষয়গুলো আপনার মুখ থেকেই প্রথমে জানতে চাই, জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই। সো বিষয়টা আপনি অলরেডি বলেছেনই, এটা অত্যন্ত স্থবির এবং স্থূল বেশ কিছুদিন, এবং জনগণের মনে অনেক হতাশা এবং শঙ্কার সৃষ্টি হয়েছিল, লাইক যেটা আপনি বললেন। এখন কিছুটা গতির সঞ্চার হয়েছে, কিছুটা আগাচ্ছে। আজকে আমাদের অত্যন্ত ছোট ল ফার্ম, আমাদের এখানে আমরা 2টা ইন্টারভিউ পেয়েছি আজকেও। সো এটা আগাচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল আরো দ্রুত হবে, কারণ যেখানে বর্ডার সিল করা হয়েছে সেখানে অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা ড্রাস্টিক্যালি লো হয়েছে। ওই ইমিগ্রেশনের লোক সংখ্যা কিন্তু যদি সেমই থেকে থাকে, ওই কাজগুলা আমাদের ইন্টারনাল ফাইলগুলো ক্লিয়ার করার জন্য থাকা উচিত এবং আরো গতি সঞ্চার হবে, সেটাই প্রত্যাশা আছে। এবং আপনি তো স্ক্রিনে অলরেডি দিয়েছেন, প্রায় 2 মাসের মতো বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো এগিয়েছে, সেটা সুখবর। এবং সেই সুখবর দিতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ যেটা আপনি বললেন, আমাদের মানুষ অনেক আকাঙ্ক্ষা করে বসে থাকে এবং যারা আসবেন ওনারাও অনেক দিন গুনতে থাকেন কখন আমেরিকা আসবে, ড্রিম রিয়েলাইজ করবে, আত্মীয়-স্বজনের সাথে মিলবে, সেই প্রত্যাশা থেকেই যায় এবং তাদের মনে আজকে নিশ্চয়ই একটা আশা এবং গতির সঞ্চার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ রানা ভাই আপনাকে। তো এখানে ক্ষেত্রে আমি তাহলে আপনার সুবিধার জন্য একটু আমি বলে দেই কোনটা কতটুকু এগিয়েছে, যদিও আমরা স্ক্রিনেও দেখাচ্ছি, তারপর একটু মুখে বলি যে আমরা যদি একটু কম্পারেটিভলি বলি যে গত মে মাসে যেটা ছিল সেটা কত তারিখ ছিল এবং এই জুন মাসে যেটা আসছে সেটা কত তারিখ ছিল। আমরা যদি F1 ক্যাটাগরি যদি আমরা দেখি যে US সিটিজেনের অবিবাহিত ছেলে মেয়ে যারা আছে তাদেরটা কিন্তু প্রায়
3 মাস এগিয়েছে। মে মাসে ছিল যেটা 15ই মার্চ 2016, সেটা এই মাসে এসে 8ই জুন 2016, অর্থাৎ প্রায় 3 মাস এগিয়েছে। F2A যেটা গ্রিন কার্ডধারী ব্যক্তিদের 21 বছরের উপরের অবিবাহিত ছেলে মেয়ে যারা ছিল তাদের ফাইনাল অ্যাকশনটা যদি আমরা দেখি যে ওইটা মে এবং জুন প্রায় একই রয়ে গেছে, অর্থাৎ 1 জানুয়ারি 2022। তো এটা F2A, এটা। আর F2B যেটা আমি বললাম যে গ্রিন কার্ডধারী ব্যক্তিদের 21 বছরের উপরের অবিবাহিত ছেলে মেয়ে যারা, তাদেরটা 2 মাস এগিয়েছে। মে মাসে ছিল 22 জুলাই 2016, আর এই মাসে এগিয়েছে 22 সেপ্টেম্বর 2016। F3 ক্যাটাগরি যেটা আমরা ইউএস সিটিজেনের বিবাহিত ছেলে মেয়ে, তাদেরটাও কিন্তু প্রায় 2 মাস 21 দিন, প্রায় 3.5 মাস এগিয়েছে। মে মাসে যদি আমরা দেখি এপ্রিল মাসের 1 এপ্রিল 2011 ছিল, এটা 22 জুন 2011 এগিয়েছে। সবচেয়ে যেটা হয়তো সবাই একটু কষ্ট পাবেন শুনে, সেটা হচ্ছে F4 ক্যাটাগরি, যেটা ভাই বোনদের জন্য আমরা আবেদন করে থাকি, সেটা মে এবং জুন একই রয়ে গেছে, 1 জানুয়ারি 2008। আমরা জানি আমার অনেক দর্শকই প্রশ্ন করবেন যে F4 ক্যাটাগরি কি অবস্থায় আছে বা অন্যান্য ক্যাটাগরিগুলো কি অবস্থায় আছে। সেটা মোটামুটি একটা চিত্র আমরা তুলে ধরলাম যে কোনটা কোন অবস্থায় আছে। এর বাইরেও আপনারা ভিসা বুলেটিনে গেলেও সবাই দেখতে পাবেন। তো সুতরাং এটা আমরা বলতেই পারি যে অন্তত 5টা ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরির কিন্তু প্রায় 3 মাস করে এক একটা ক্যাটাগরি এগিয়েছে কাছাকাছি সব কিছু মিলে। সুতরাং এটা একটা সুসংবাদ আমাদের জন্য, অন্তত কারোর জন্য তো এটা অবশ্যই সুসংবাদ। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম আইন, এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে আমরা দেখছি এই জানুয়ারি মাসের পর থেকে অ্যাসাইলাম আইন এবং বিধিমালার যে সাম্প্রতিক সময় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এটাও আমরা একটা কার্ড করেছি শুধুমাত্র পয়েন্টসগুলো দেখানোর জন্যে। তো আপনার কাছে একটু বিস্তারিত আলোচনায় আমরা যেতে চাই যে এই সাম্প্রতিক যে পরিবর্তনগুলো, এইগুলো আসলে কি কি পরিবর্তন হয়েছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। শিওর। সো এখন বর্তমানে কিছুটা হেভিলি স্ক্রুটিনি হচ্ছে। যেমন আজকে একটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাদের ক্লায়েন্ট, তার ইন্টারভিউ ছিল সিটিজেনশিপের। সো সিটিজেনশিপের ইন্টারভিউ দিতে গিয়ে কতগুলো অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়েছে, ইন্টারোগেটরির সম্মুখীন হয়েছে উনি, যে উনি কিভাবে যুক্তরাষ্ট্রে আসছিল। তা বললো যে উনি বর্ডার ক্রস করে আসছে। কিভাবে বর্ডার করে আসলেন বললো দালালের মাধ্যমে আসলেন। দালালের নাম কি ছিল, দালাল কত টাকা নিয়েছিলেন, কোন কোন রাষ্ট্র থেকে আসেন, কে কে সহযোগিতা করছেন। সো আমি বলবো পরিবর্তন বলতে আইনের কোনো পরিবর্তন হয় নাই, বিকজ অনলি কংগ্রেস ক্যান চেঞ্জ দি ল। সো কংগ্রেসের এরকম কোনো আইন হয় নাই যে অ্যাসাইলাম প্রার্থনা করা যাবে না বা অ্যাসাইলাম কার্যটাকে টাইট দেওয়া হবে। বাট অ্যাডমিনিস্ট্রেটিভলি ট্রাম্প প্রশাসন এক্সিস্টিং ল, যে সমস্ত ল আগে ছিল ওই লয়েরই কিছুটা বেশিরভাগ এনফোর্সমেন্ট করছে। যেমন এনফোর্সমেন্টের ভিতরে হচ্ছে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস। যারা যেমন অনেকের কেস আছে 9 বছর পরে আসে, 10 বছর আছে, তাকে ডাকে নাই। তো এখন যারা ফাইল করতেছেন তাদেরকে দ্রুত 2-3 মাসের মধ্যে কল ডাকা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে। অ্যাসাইলাম কেন করলা, অ্যাসাইলাম করার কারণ কি ছিল, তুমি আসলে কিভাবে, টেকিং ইট ভেরি ভেরি সিরিয়াসলি। যদি এই ধরনের ইন্টারোগেশন গুলা ইতিপূর্বে করতো না, তারা ইউজুয়ালি মানুষকে চান্স দিত যে তুমি তাকে অ্যাসাইলাম ফাইল কিনা, তার কোনো কজ এন্ড গ্রাউন্ড আছে কিনা, ইনিশিয়াল বা ভালো ডকুমেন্ট আছে কিনা। বাট বর্তমান প্রেক্ষাপট কিছুটা এটাকে বলে হেভি স্ক্রুটিনি প্রসেস চলছে। এছাড়া আগের যেমন কোর্টে আপনি যান নাই, সো ইজিলি একটা ডেট দিত। বাট আমরা এখন শুনি যে যদি আপনি যান না, দে পুট দ্য ডিপোর্টেশন। এর মূল কথা হচ্ছে the government is looking for an opportunity to deport the people. যখন মাইনর ফলিকেট ডিটোর যেটাকে বলা হতো, যেমন অ্যাটর্নি আসতে বিলম্ব হয়েছে, অ্যাটর্নি সময় ছিল না বা ক্লায়েন্ট যায় নাই, ইউজুয়ালি একটা দুটো ডেট দিয়ে দিত, আরো লম্বা 1-1.5 বছর সময় দিয়ে দিত। এখন আবার টাইম চাইলে কিন্তু টাইমও বেশি দেয় না। ইমিগ্রেশন অফিসাররা, ইমিগ্রেশন জাজরা প্রশাসন থেকে প্রেসারে আসে, বিকজ ইনডাইরেক্টলি দেয়ার ইজ এ প্রেসার দ্যাট এদেরকে গ্রিন কার্ড না দিয়া ডিপোর্ট করো এবং চান্স না দাও, যাতে তারা এখানে ইমিগ্রেশন প্রসেসকে বিলম্বিত করতে না পারে, সে বিষয়ে তারা নজর রাখছেন। তবে
দুই তিনটা বিষয় আছে যেখানে ট্রাম্প প্রশাসন কোনো হস্তক্ষেপ করে নাই। নাম্বার হলো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন দ্রুত প্রসেস হচ্ছে এখনো না, কিন্তু আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে অ্যাসাইলাম প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো আসছে, যেমন মনে করুন যে অ্যাসাইলাম এবং শরণার্থী প্রক্রিয়ার যে স্থগিতকরণ, যারা আমরা যদি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা নির্বাহী আদেশ দিয়েছেন যে দক্ষিণ সীমান্তে আগত সমস্ত অনুমোদিত অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন, যার ফলে তারা অ্যাসাইলাম আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এইগুলো সম্পর্কে যদি একটু আগে বলেন, তারপর ওইটা আমরা আসি। ওইটা যে সমস্ত রাষ্ট্রকে টার্গেট করা হয়েছে এদের মধ্যে আমাদের দেশ নাই, বাংলাদেশ নাই। এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আমি আশান্বিত করতে চাই, আমি বলবো অন এ ডেইলি বেসিস অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো পরিবর্তন হয় না, তারা অ্যাকসেপ্ট করতেছে এবং 180 ডেজের মাথায় ওয়াচ্ছে এবং ওয়ার্ক ফ্রম যদি অনলাইনে এক সপ্তাহের ভিতরে পাওয়া যাচ্ছে। এই ধরনের প্রসেসে কোনো পরিবর্তনই হয় নাই। তবে ইন্টারভিউ যেমন ইন্ডিভিজুয়াল হিয়ারিং এবং মাঠ পর্যায়ে যে হিয়ারিং যেখানে ডিটারমিন করা হবে গ্রিন কার্ড দিবে কি দিবে না, সেই ক্ষেত্রে এভিডেন্সকে সাক্ষ্য প্রমাণাদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে না, আর খুব বেশি বারবার টাইম দেওয়া হচ্ছে না। এবং টাইম যদি চাওয়া হয় খুব বেশি 1 মাস বা 1.5 মাস সময় দেয়। ইতিপূর্বে যখন টাইম চাওয়া হইতো 1 বছর সময় দেওয়া হইতো, এই পরিবর্তন আসছে। না, তা আরো বোধহয় আছে যে শরণার্থী গ্রহণ যেটা আগে আসতো সেটাও তো স্থগিত করা হয়েছে, যে 2025-এর জানুয়ারিতে, যেটাকে আমরা রিলিঙ্গিং দ্য ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম, এই যে নির্বাহী আদেশ যেটা আসছে নতুন, এটার মাধ্যমে শরণার্থী গ্রহণ 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এটাও তো একটা পরিবর্তন। তারপরে CBP-1 অ্যাপের বাতিল এবং পরিবর্তন হয়েছে। তারপরে রিমেইন ইন মেক্সিকো নীতির পুনর্বল, হয়তো আমাদের জন্য নয়, কিন্তু আমি সামগ্রিক যেটা জানতে চাই, লেকেন রেলি অ্যাক্ট যেটা প্রণয়ন করেছে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে হচ্ছে আমাদের কমিউনিটির উপরে। সেটা বলি একটু, যেমন আগে শপলিফটিং, সলিসিটেশন অফ সেক্স বা ফেয়ার ইভিশন, এগুলো মোরাল ক্রাইম গুলাকে অত হেভিলি দেখা হইতো না। বর্তমান প্রক্রিয়ায় র্যাক এন্ড রাইলির আইনের আওতায় এদেরকে প্রসিকিউট করা হচ্ছে এবং স্টেট সমূহ, প্রগ্রেসিভ স্টেট, সেন্সরি সিটি, সবাইকে ইনস্ট্রাকশন করা হয়েছে এই ধরনের অপরাধীদেরকে যেন, স্পেশালি যারা ইমিগ্রেন্ট, সেটা যেন ফেডারেল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি নোটিফাই করা হয়, আইসকে নোটিফাই করা হয়। সো দ্যাটস দ্য হিউজ চেঞ্জ। এবং এই চেঞ্জটা, এবং এটা কিন্তু আইন, এবং এই আইনে যে লেক এন্ড রাইলি আইনে ডেমোক্রেটদের সমর্থন ছিল, এবং এই আইনে কিন্তু নিরীহ, হতভাগা, গরিব, দরিদ্র জনগোষ্ঠী এবং আমাদের বাংলাদেশি অভিবাসী প্রচুর এফেক্ট হবে। বিশেষ করে যারা শপলিফটিংয়ে ইনভলভ হবে, ডোমেস্টিক ভায়োলেন্সে ইনভলভ হবে, বাহানা দিয়ে ঢুকবে এবং মাইনরের সাথে কোনো প্রকার ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপে আবদ্ধ হবে, এদেরকে সবাই লেক এন্ড রাইলি একটির হাতে আনার চেষ্টা করা হবে যদি তারা গ্রিন কার্ড পেন্ডিং থাকে, অথবা তারা যদি আনডকুমেন্টেড থেকে থাকে। ইটস এ হিউজ রিস্ক ইনভলভ আন্ডার লেক এন্ড রাইলি অ্যাক্ট। এই তো আছে। তারপরে যে গুয়ান্তানামো বেতে অভিবাসীরা আটকদের কেন্দ্রের বেশ সম্প্রসারণ করা হচ্ছে যাতে বেশি করে মানুষকে সেখানে রাখা যায়। হেবিয়াস কর্পাস যেটা একটা অধিকার ছিল সেটাও স্থগিতের একটা পরিকল্পনা বোধহয় নেওয়া হচ্ছে। তারপরে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য শরণার্থী গ্রহণ, এই ক্ষেত্রেও বোধহয় যেটা দক্ষিণ আফ্রিকার সাদা আফ্রিকান পরিবারদের গণহত্যা শিকার হিসেবে চিহ্নিত করে তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে, এই দাবির ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে এই বিষয়গুলো যেটা আমরা দেখতে পেলাম। তারপরেও আমরা শরণার্থী বিষয়টা, এটা কংগ্রেসের আইন হচ্ছে, যদি কোনো রাষ্ট্রে এমন কোনো পরিস্থিতি বিরাজমান করে সেখানে জনজীবন বিপন্ন হয়, যেমন একটা যুদ্ধ চলছে, সেখানে একটা মেজর গ্রুপ অফ পিপল হত্যা নির্যাতনের শিকার হচ্ছে, সেক্ষেত্রে বর্ডার খুলে দেওয়া হয়, তাদেরকে 90 ডেজ টিপিএস দেওয়া হয়, টেম্পোরারি প্রটেক্টিভ স্ট্যাটাস যেটাকে বলা হয়। তো বর্তমানে কোনো রাষ্ট্রে ওইরকম পরিস্থিতি বিরাজমানও নাই এবং টার্ম এডমিনিস্ট্রেশন, লাইক আপনি যেটা বললেন, টার্ম এডমিনিস্ট্রেশনটাকে স্থগিত করেছিল 90 ডেজের জন্য। তবে স্থগিতের অর্থ এই নয় যে আজকে যদি ওইরকম কোনো সিচুয়েশন প্রিভেল করে পৃথিবীর কোথাও, কংগ্রেস উঠে দাঁড়াবে, কংগ্রেসে কথা বলবে এবং প্রেসিডেন্টও সেক্ষেত্রে পুনরায় আবার
টিপিএস ওপেন করে দিতে হবে, কারণ টিপিএসটা ডিজাইন করা হয়েছে যেখানে পৃথিবীর কোথাও জনজীবন বিষণ্ণ যদি হয়, সে বিষণ্ণ জনগোষ্ঠীকে সাময়িক ওয়ার্ক পারমিট দেওয়া এবং শেল্টার দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ওই লোকগুলো যেন ফেরত যায়। ইতিপূর্বে যারা টিপিএস এর কথা বলে আসি আর যাইতো না, রাইট নাও এই টিপিএস এর যারা আসবে তাদেরকে হেভিলি স্ক্রিন করা হবে যে তারা যেন 90 দিন পরে আবার ফেরত যায়। আচ্ছা, আমরা এটা শুনবো। আমরা একটু দুই একটা প্রশ্ন নেই ফেসবুক থেকে। হাজি মোহাম্মদ মামুন তিনি বলছেন ইউ ভিসা নিয়ে যদি কিছু বলতেন, অ্যাপ্লাই করার পরে কতদিন পরে ইউ ভিসা পাওয়া যায়, কি কি সুবিধা আছে একটু সংক্ষেপে বলবেন, অনেক প্রশ্ন আছে। এখন ই কোনটা ই টুর কথা যদি ধরে নি, ইউ ভিসা ইউ ভিসা শিওর ইউ ভিসা যেটা ইউ ভিসা হচ্ছে যারা ভিকটিম অফ ক্রাইম, যেমন একজন আনডকুমেন্টেড এলিয়েন যদি ইউএস সিটিজেন কর্তৃক আক্রান্ত হয় বা গুলিবিদ্ধ হয়, সিরিয়াস অ্যাসল্টের সম্মুখীন হয়, সেক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় এই ভিকটিমের সাক্ষ্য যদি প্রয়োজনীয় মনে করে সরকার এবং প্রিসেন্ট কর্তৃক যদি সার্টিফাই করা হয় যে দিস ইন্ডিভিজুয়াল হেল্প অ্যান্ড অ্যাসিস্টেড দি ল এনফোর্সমেন্ট অথরিটি ইন প্রমোটিং জাস্টিস, সেক্ষেত্রে তাকে গ্রিন কার্ডের পিটিশন সে কোয়ালিফাই করে এবং ওয়ার্ক পারমিট পায়, রেগুলার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস পেতে পারে। এবং এটার জন্য কোনো এটা ভেরি কারেন্ট, এনিবডি ক্যান ডু ইট, বাট দি হার্ডেস্ট পার্ট হলো আপনাকে প্রেজেন্ট করতে, পুলিশ ডিপার্টমেন্ট করতে সার্টিফাই করতে হবে। ওই সার্টিফিকেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এমনি ধরেন কোথাও আপনাকে মাইট খাইছেন, একটু পুলিশে তদন্ত করছে, সাই দিছে, দ্যাটস নট এনাফ। সেটাই অনেক প্রমাণের দরকার পড়ে। অনেক ধন্যবাদ আপনার হাজি মোহাম্মদ মামুন। আমরা ওয়াকার ইউনুস সজল একটি প্রশ্ন করেছেন, আমাদের F4 ক্যাটাগরির ভিসার ইন্টারভিউ আগামী 22শে মে। অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন। কিন্তু সিজিআই পোর্টালে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারছি না, DS-260 নাম্বার অ্যাড করতে পারছি না এবং ডিপেন্ডেন্ট অ্যাড করতে পারছি না। এখন আমি কি করতে পারি একটু জানাবেন? ডিপেন্ডেন্ট অ্যাড করা যাচ্ছে না, হয়তো ওটা ক্লোজ করে দিয়েছে। তো এটার ক্ষমতা হলো আক্স এন্ড বিসি। যখন আপনি ক্লিক করবেন সেখানে একটা বক্স দিবে, পিটিশনার নাম, বেনিফিশিয়ারি নাম, পিটিশনার ডেট অফ বার্থ, বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ, তখন একটা আরো বিগ হোয়াইট বক্স ওপেন হবে। সেখানে আপনি রিকোয়েস্ট করবেন যে আই নিড টু অ্যাড এডিশনাল বেনিফিশিয়ারি, দেয়ারফর প্লিজ ওপেন দি পোর্টাল। তখন তারা আনলক করে দিবে। আনলক করে দিলে তখন অ্যাড করা যাবে। যদি আনলক তারপরও না করে, আপনার আক্স এন্ড বিসির যদি অ্যাকশন তারা না নেয়, বেস্ট হবে আপনার DS-260 এডিশনাল বেনিফিশিয়ারি, যেটা জন্মগ্রহণ করছে অথবা কেউ বিয়ে করছে, হাজব্যান্ড হয়েছে সেক্ষেত্রে সেটার DS-260 বানায় নিতে হবে এবং তার বার্থ সার্টিফিকেট, ম্যারেজ, যেটা অ্যাপ্লিকেবল ডকুমেন্ট, পুলিশ সব সাথে নিয়ে গেলে এমবেসিরও এখতিয়ার আছে সেটাকে অ্যাড করার, অথবা তারা আনলক করবে, বলবে তোমরা বাসায় গিয়ে আবার দৌড়াই। সিজিআই পোর্টাল বা তারা প্রোফাইল ক্রিয়েট করতে পারছে না, DS-260 নাম্বার অ্যাড করতে পারছে না। সিয়াক যদি প্রোফাইল ক্রিয়েট করতে না পারে, এটা জন্য ইন্টারভিউ থেমে থাকবে না। ভিসা ড্রপ করার জন্যই, ভিসাটা ড্রপ করার জন্যই পোর্টাল রেডি করতে বলে। সুতরাং আপনি স্টিল ইন্টারভিউতে যাবেন। আই ডোন্ট নো, কারণ আমরা আজকেও করতে পারছি, মেবি তার স্পেসিফিক সার্ভারে প্রবলেম হইতেছে, বাট নেক্সট টাইম ট্রাই করতে পারছি। কোনো কারণে নাই পারেন, স্টিল আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে যান, এমবেসি আপনাকে সহযোগিতা করবে অথবা সময় দিবে আবার এটা করে নেওয়ার জন্য। তার মানে আপনারা চেষ্টা করে যান, ওয়াকার ইউনুস সজল, আপনারা চেষ্টা করতেই থাকুন। আর এর মধ্যে না পেলে 22শে মে যেহেতু ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে অবশ্যই উপস্থিত হবেন। তারপরেরটা পরে ওখানে সেটা ব্যাখ্যা করবেন আপনারা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন আমরা ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে যাব। টেলিফোনে যারা আছেন একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু এই ফোনটা নিয়ে নেই। এই ফেসবুকের প্রশ্নটি আজিজুল হক, তিনি বলছেন যে আমার মায়ের জন্যে তার ছোট বোন অ্যাপ্লাই করেছে ইউএসএ আসার জন্যে 2010, সালেহা আকান্ত, DHK নম্বর আর ইনভয়েস নম্বর পাইনি, এই অবস্থায় কি করতে পারি? সেম থিং, যদি কেস অ্যাপ্রুভ হয়ে থাকে তখন সাধারণত ভিসা ক্রিয়েশন লেটার বলা হয়। যারা ওল্ড ফ্যাশন কাগজ কেস, ওগুলাকে ভিসা ক্রিয়েশন লেটার মেল করা হয়। আর যাদের ইমেল আছে, তাদের ন্যাশনাল ভিসা সেন্টারের কাছে বা অ্যাপ্লিকেশনে ছিল, তাদেরকে ইমেল করা হয় কেস ক্রিয়েশন লেটার। সেখানে ইনভয়েস নাম্বার থাকবে এবং ভিসা নাম্বার, ঢাকা কেস নাম্বার এবং IBSCA অর্থাৎ ইনভয়েস নাম্বার থাকবে। বাট যদি না কোনোটাই না পায় থাকে, ইমেলও আসে নাই, মেলও আসে নাই, দেন আপনি আক্স এন্ড বিসি, ASK আক্স
NBC, N like Nancy, B like boy, C like C. এটা যদি গুগল ক্রমে টাইপ করেন আক্স এনবিসি খুলবে, আপনার একটা লিঙ্ক খুলবে, ওখানে আপনার পিটিশনের নাম, বেনিফিশিয়ারির নাম এবং ওয়াইড একটা বক্স, ওই বক্সে আপনি বলবেন কি চাচ্ছেন আপনি। শুধু এতটুকু লিখলে হবে, আই এম এ পিটিশনার, I filed for my brother or sister, a petition was approved. However, I did not receive case number and invoice number. Therefore, please send me the case number and invoice number so that I can pay the fee and upload the document. এতটুকু লিখলে গ্যারান্টি এটা আসবে। অনেক ধন্যবাদ আইজুল হক। আসলে যেভাবে বলা হলো যদি আপনি করেন নিশ্চয়ই আপনার এই সমস্যা দূর হবে। আমরা একটু টেলিফোনে যাব, টেলিফোনের পরে এসে আবার হয়তো ফেসবুকে প্রশ্ন নিতে পারবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রশিদ সায়েম বলছিলাম। জি, আমার কোশ্চেনটা হলো, আমরা যারা অ্যাসাইলাম অ্যাপ্লাই করছি, আমরা ওয়ার্ক পারমিট এবং এসএসএন পাওয়ার পরে আমরা কি ওই যে রিয়েল আইডি ওইটা পেতে পারি? আর যদি রিয়েল আইডি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা কি আমাদের ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ডোমেস্টিক ফ্লাইট অথবা আমার যে ফেডারেল যে সেবাগুলো আছে সেগুলো কি পেতে পারি? অনেক ধন্যবাদ মাহবুবুর রশিদ আপনার প্রশ্নের জন্য। জনাব এন মজুমদার। রিয়েল আইডির জন্য লাস্ট আপডেট হচ্ছে গ্রিন কার্ড লাগবে, তবে বাইরে চলাফেরা করার জন্য এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, যেহেতু বাংলাদেশ বিদেশি পাসপোর্ট আছে, ওই পাসপোর্ট দিয়ে আপনি যাওয়া আশা করবেন, কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যে এটা নিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন কেউ হয় নাই, মানুষ অহরহ যাইতেছে। তবে যাদের গ্রিন কার্ড এখনো হয় নাই বা ওয়ার্ক পারমিট যদি আপনার না হয়ে থাকে, অ্যাসাইলাম ফাইল করছেন, এক্ষেত্রে আপনি বিভিন্ন স্টেটে ঘোরাঘেরা করার না করাই ভালো, কারণ লো প্রোফাইল থাকাই ভালো। সুইপিং অ্যারেস্ট বলে একটা কথা আছে, কোনো জায়গায় আপনার সুইপিং অ্যারেস্ট যদি হন, সেখানে আপনার কার্ড নাই, অযথা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আমি অনুরোধ করব, যদি কোনো নেহাত প্রয়োজন না হয়, বিভিন্ন ফ্লাইট বিভিন্ন স্টেটে ঘোরাঘেরা করা না করাই ভালো। অনেক ধন্যবাদ মাহবুব রহমান আপনার প্রশ্নের জন্য। রুবেল খান একটা প্রশ্ন করেছেন, আন্ডার এজ ভিসার তারিখ কি এগিয়ে এনেছে কিনা একটু জানাবেন। আমার ভাইয়ের ভিসা ফি জমা দিয়েছে, আরো 6 মাস হলে এখনো কোনো নিউজ আসেনি, কি করণীয়? যদি ভিসা ফি দিয়ে থাকেন, নেক্সট স্টেপ হচ্ছে DS-260 আপলোড করা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপলোড করা, সিভিল ডকুমেন্ট আপলোড করা। খবর আর কিছু আসবে না, কারণ যখন আপনার পোর্ট্রেট আছে, সিয়াক ওয়েবসাইট আছে, আপনার কাজ হলো সেখানে সাবমিট করা, এবং অন্য কিছু লাগলে সেখানে টপ রাইট হ্যান্ড সাইডে মেসেজ থাকবে যে এটা ভুল হয়েছে, এটা আমি অ্যাকসেপ্ট করি নাই। তো সুতরাং গো টু দি ওয়েবসাইট এন্ড এক্সপ্লোর। এখন তো আর মেল আসে না আগের মতো, ওইটা ওয়েবসাইটে আপনি খবর নিতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। লোকমান হোসেন বলেছেন F4 ক্যাটাগরির আপডেট, সেটা আমরা বলেছি প্রথমে, তারপর বলে দিচ্ছি ফাইনাল অ্যাকশন 1 জানুয়ারি 2008। সুতরাং আপনি এখন আপনার আবেদন কবে আছে সেটা বুঝে নিন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম এমডি ইসলাম। জি, আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের রিসেন্টলি আমলে থেকে ব্যান করা হয়েছে, ইউএসএ তে যারা এসালাম কেস আছে তাদের কেসগুলো ডিনাই করা হইতেছে। তো এই বিষয়ে একটু স্যার যদি আমাদেরকে ব্যাখ্যা করে, কেসগুলো কি কন্টিনিউ করা উচিত নাকি আমরা ডেট ফিক্স নেওয়া উচিত? অনেক ধন্যবাদ ইসলাম। জনাব মজুমদার। থ্যাংক ইউ। এটা একটা ভেরি সেন্সিটিভ ইস্যু, আমরা এখানে নাই বা বলি, কারণ একটা দেশের কান্ট্রি সিচুয়েশন যখন চেঞ্জ হয় এবং দেশের রাষ্ট্রীয় পলিসি যখন চেঞ্জ হয়, ইন্টারন্যাশনাল অঙ্গনে সেটা একটা ইম্প্যাক্ট থাকবেই। যেমন ধরুন, আমি একটা এইভাবে বর্ণনা করে স্পেসিফিক্যালি না বলিয়া, যেমন আমি একজন অ্যাসাইলাম প্রার্থী, আমার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে আছে যে আমি একজন একটা সংশ্লিষ্ট আওয়ামী লীগ বা বিএনপি একটা দলের আমি কর্মী, দলের ডেডিকেটেড ওয়ার্কার, ওই দলকে মনে প্রাণে ভালোবাসি। অ্যাট দি সেম টাইম ডিপার্টমেন্ট অফ স্টেটের নথিপত্র হয়, অ্যাসাইলাম অফিসার দেখবে যে তোমার দলকে তোমার রাষ্ট্র বাদ দিয়েছে এবং কার্যক্রম স্থগিত রেখেছে তোমাকে, এবং এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হইতেই পারে। তবে আপনি এই বিষয়ে আপনার উচিত হবে আপনার অ্যাটর্নির সাথে কথা বলা, যদি ইন্টারভিউ পড়ে কান্ট্রি সিচুয়েশনের সাথে সাথে স্টেটমেন্ট তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে। যেমন বিষয়টা এরকম হইতে পারে, যেমন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয় যে আমার দলীয় শত্রুরা শেষ পর্যন্ত এটা ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বা আওয়ামী লীগ বাতিল করা হয়েছে বা বিএনপি বাতিল হয়েছে, বাট আপনাকে যারা
অত্যাচারিত লাঞ্ছিত করেছে, যাদের ভয়ে বা ভীতিতে আপনি আসছেন, সেই গ্যাং বা সেই গ্রুপ সামহাও তারা এখনো সক্রিয়, দেন ইউর কেস ইজ স্টিল ভ্যালিড। সো এই জিনিসটার জন্য কেস বাই কেস এক এক ধরনের হিসাব এক এক রকমের, সেটা ধর আপনারা স্পেসিফিক্যালি আপনাদের সশল লয়ারের সাথে কথা বলেন, কারণ উন্মুক্ত মাঠে অনেক কথা বলা সেফও না এবং এটা বলা ঠিকও না। আর আমরা এখানে লিগ্যাল অ্যাডভাইস দিতে অ্যালাউডও না, আমরা লিগ্যাল অ্যাডভাইস দিবও না। রিয়েল অ্যাডভাইস আপনারা পাবেন। বেস্ট থিং হবে এই ধরনের সিচুয়েশনে যে আপনার স্টেটমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ কোনো পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজমান নাই, দেন ইউর লয়ার উইল ফাইন্ড সাম আদার ওয়ে how to justify that asylum claim. অনেক ধন্যবাদ। এই ইসলাম আসলে বিষয়টা সেই রকমই, কারণ প্রতিদিনই কিন্তু কেস অ্যাপ্রুভ হচ্ছে, সুতরাং এগুলা ঠিক না। আসলে যদি আপনার ঘটনা বা আপনার যদি অবস্থাটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন, প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করতে পারেন, তাহলে কোনোটাই সমস্যা হওয়ার কথা নয়। তারপরও আপনার অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য উত্তম হবে। এম মিল্টন তিনি বলছেন, I-131 আবেদনের ফিঙ্গারপ্রিন্ট দিয়েও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার আগে কি বাংলাদেশে আসলে কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, কারণ প্রটোকল হচ্ছে ইতিপূর্বে I-131 ফাইল করিয়া ফিঙ্গারপ্রিন্ট লাগতো না। সো এটাকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্ট কারেন্টলি ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে। এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনি চলে যান, এটা ডিপেন্ড করবে যদি I-131 একটা বক্স থাকে কোথায় আপনি ট্রাভেল ডকুমেন্ট গ্রহণ করতে চান। যদি বলা হয় যে আমি ইউএস এমবেসি ঢাকাতে গ্রহণ করব, আপনি চলে যান, সেখানে ঢাকা থেকে আপনাকে নোটিফাই করাবো, ওখান থেকে পিক আপ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যাওয়া কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ মিল্টন আপনার প্রশ্নের জন্য। তামান্না রশিদ, আপনার প্রশ্নের উত্তরটা আমরা ঠিক দিতে পারবো না, কারণ কতদিন ইন্টারভিউ সময় লাগে, কারণ পরিস্থিতি এখন যেরকম আমরা একটা বাইবে উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। মোহাম্মদ বাপ্পারাজ, আপনার এই প্রশ্নটির উত্তর দিতে পারছেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই ব্যাপারে আমরা উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করতে চাই না। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি জামাই। হ্যালো, জি। হ্যালো, আমার জি, আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার একটু বলুন। আমি জামাইকা, আমার মায়ের জন্য আর কি ইনফরমেশন। আপনার কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে, অর্ধেক শুনতে পাচ্ছি, অর্ধেক শুনতে পাচ্ছি না। আমি আমার মার অ্যাপ্লাই করছি 2023-এ। জি, 2023-এর ডিসেম্বর 6 প্রায়োরিটি ডেট। জি। তো আমার এই মাসে আর কি আমার DS-260 ফর্ম ফিল আপ আমি করে ফেলছি, সব ডকুমেন্ট জমা দেওয়া শেষ। তো এখন ইন্টারভিউর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমার মায়ের? আপনি সিটিজেন? হ্যাঁ, আমি ইউএস সিটিজেন। সুতরাং আপনার যেহেতু ইউএস সিটিজেন, আপনি এটা কারেন্ট। এখন ডিপেন্ড করবে ইউএস এমবেসির ঢাকাতে কি ধরনের কত ক্যাপাবিলিটি, কত কুইকলি তারা ডাকতে পারে। বাট আমাকে যদি জিজ্ঞাসা করেন, স্টিল আপনি আরো কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে। আনলেস সামথিং মিরাকেল হ্যাপেন কুইকলি যায়, তো কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে, আরো ডকুমেন্টারি কোয়ালিফাই করার পরেও কমপক্ষে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অপেক্ষা যখন করেছেন আর একটু অপেক্ষা করুন, হয়তো সর্বোচ্চ 6 মাসের মতো হতে পারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার আম্মু 2018 সালে আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিল, যেটা F2B ক্যাটাগরি। এখন আমার ভাই আম্মু রিসেন্টলি সিটিজেন হয়েছে। এখন সেটা ভিসা প্রসেস তাড়াতাড়ি হওয়ার জন্য আম্মু যে সিটিজেন হয়েছে সেটা ক্লেম করলে ভালো হবে, নাকি যেমন আছে নাকি ওভাবে রাখলে ভালো হবে? আর সেকেন্ড প্রশ্ন হলো, যদি ক্লেম না করলে এটা কি পরে কোনো সমস্যা হতে পারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মজুমদার। যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাই এখনো হয় নাই, সুতরাং ফাইল ইজ স্টিল ওপেন। যখন এই ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়, সেক্ষেত্রে টাইম ক্লিকিং হওয়া শুরু হয়, টাইমটা গণা শুরু হয়। সেক্ষেত্রে ওই পর্যায়ে গিয়ে যদি আমরা চেঞ্জ করেন স্ট্যাটাস, তখন ডিলে হয়। যেহেতু আপনাদেরটা এখনো ডকুমেন্টারি কোয়ালিফাই হয় নাই, আমরা সাজেস্ট করবো আপনার নিউ স্ট্যাটাস যদি সিটিজেন হয়ে থাকে সেটা আপলোড করা, আর যদি ন্যাশনাল ভিসা সেন্টারে কেস থাকে সেটা আপনি আক্স এনবিসিতে আপলোড করতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি নিউ জার্সি থেকে শায়েক আহমদ বলছিলাম। জি। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম, 14 বছর হয়ে গেছে অ্যাপ্লাই। 14 বছর মানে কোন সালে করেছেন, কোন মাসে করেছেন?
এটা তো ভুলে গেছিলাম। 14 বছর যদি হয় তার মানে 14 বছর হলে 2010-এ 11-তে করেছেন, 10-11-তে করেছেন। জি, এখন এটা জানতে চাচ্ছিলাম, আমার ভাইয়ের ভিজিট ভিসা হয়েছে, উনি চাইছিল যে ভিজিটে আসার জন্য, যে আসলে কি উনাকে যে কোনোভাবে অ্যাডজাস্ট করা যাবে আপনার সাথে? অনেক ধন্যবাদ জনাব মজুমদার। থ্যাংক ইউ। এটা পসিবলটা বলে এইভাবে, যেমন রানা ভাই যেটা ফিগার আউট করে দেখলো, উনি 2014 তাহলে 2011-তে আবেদন হয়েছে, 14 বছর। আরো 11, রাইট। সো উনি যদি আসার পরে ভিজিট ভিসা এখন আসে, ওনাকে ডাকা পর্যন্ত, ওনাকে যখন ডাকবে সেই পর্যায়ে যদি উনি এখানে দেখাইতে পারে যে উনি এখানে স্ট্যাটাস নিয়ে আসে, কোনো স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, বা যে কোনো একটা বিষয় উনি লিগ্যাল আছে, তাহলে এখান থেকে গ্রিন কার্ড উনি পেতে পারে। তবে এত লম্বা সময় স্ট্যাটাস মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, এটা একটা রিস্ক আছে। আনলেস ইউ হ্যাভ এ লট অফ মানি, সে একটা মাস্টার ডিগ্রি নিবে, একটা পিএইচডি ডিগ্রি নিবে, ফলঙ্কিত করতে পারলে দ্যাটস পসিবল। বাট ইউ নিড লট অফ মানি, লট অফ পেশেন্স and lot of capacity to stay here long time with the status. অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। মিম হোসেন, F2A ক্যাটাগরি, PD নভেম্বর 23, 2022, এখনো কেস অ্যাপ্রুভড হয় নাই, গ্রিন কার্ড হোল্ডার, কি করণীয় তার? যেটা স্ট্যাটাস আপনি আগে দিয়েছিলেন, এটা অনেক ফিসি আছে, এটা 2016 কেস এখনো। সো এটা স্লো আছে। আর যদি অ্যাপ্রুভ যদি হয়ে থাকে, আপনারা এনবিসি তে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে করতে পারেন। যদি ওদের কাছে ফাইল থাকে, তারা ইনভয়েস জেনারেট করবে। আচ্ছা, সাইফুল ইসলাম, ওই একই প্রশ্নে বলা যায়, F2A ক্যাটাগরি, স্পাউজাল ভিসা, পিটিশনার, গ্রিন কার্ড, PR ডেট 31 সেপ্টেম্বর 2019, DQ নভেম্বর 2, 2022। তার স্ত্রী এখন প্রেগনেন্ট। আমার প্রথম মেয়ের বয়স 2 বছর 8 মাস। এখন তাকে নিয়ে কষ্ট, এই অবস্থায় কি করা সম্ভব তাদের? এখানে একটা কথা বলতে পারে, যেহেতু একটা বাচ্চা আছে মাইনর আর একটা বাচ্চা প্রেগনেন্ট, সেক্ষেত্রে এক্সপেডিটেড প্রসেস রিকোয়েস্ট করতে পারেন। আপনার ভাগ্য ভালো হলে এক্সপেডিটেড প্রসেস দিয়ে দিতে পারে, কারণ এক্সপেডিটেড প্রসেস যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া হয়েছে আপনি এটা মিট করেন, যেমন ফ্যামিলি হার্ডশিপ, প্রেগনেন্সি, সিরিয়াস ইলনেস, এজ আউট, এই সমস্ত কারণে এক্সপেডিটেড করা যেতে পারে। বাট ইউ ক্যান ট্রাই দ্যাট, দ্যাট ইজ দ্য গ্যারান্টি। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে 41 to 48% অ্যাপ্রুভ হইতেছে, দ্যাট মিনস অর্ধেকেরও বেশি ডিনাই হয়। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম। আশা করি আপনার এই তথ্যের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নিজেই নেবেন কি করবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম এমডি ভুঁইয়া। তো মজুমদার সাহেবের বাড়ি আমার এলাকায়। মজুমদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি 2019-এ আমি আমেরিকা মেক্সিকো বর্ডার দিয়ে দেশে আসি। এই বছরের লাস্টে আমার ইন্ডিভিজুয়াল হেয়ারিং। তো আমি একটা রাজনৈতিক দলের হামলার শিকার এবং প্লাস পুলিশের হামলার শিকারও হয়েছি। আমি গুমও হয়েছিলাম পুলিশের হাতে। তো এখন এখানে আসার পর আমার বিগত 2 মাস আগে আমার ভাই এবং মায়ের উপর হামলা করছিল। তো ওইটার কি ডাক্তারি রিপোর্টটা আমাদের দিতে হইব, এবং প্লাস কি আমার কোনো ছবি বা এই ধরনের কোনো ইয়ে দিতে হইব? সংবাদ, যেটা পত্র পত্রিকায় সংবাদ বেরিয়েছে, এই ধরনের কিছু দিতে হবে কিনা, তাই তো? জি জি, হ্যাঁ হ্যাঁ। ওখানে আইনে কোনো বলা হয় নাই কি ধরনের সাক্ষ্য দিবে। সেটা আপনি যদি মারধর করে থাকে, সেটা ছবি দিতে হইতে পারে। ডাক্তারের কাছে গিয়ে থাকে, ডাক্তারের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, এবং ডাক্তার লিখতে পারে অতদিন অমুক সময় অতটা দিন এই ভদ্রলোক আমার কাছে চিকিৎসার জন্য আসছিল, এবং চিকিৎসা আমার প্রশ্নের উত্তরে উনি বলেছিল অমুক অমুক ওনাকে মারছে, এবং ওই দিন যদি পত্রিকাতে উঠে থাকে, এটা বলে নেক্সাস। একটা পত্রিকাতে উঠছে লোকটাকে মারছে, আবার সেই লোকটা সেম ডেতে হাসপাতালে গিয়েছে, হাসপাতালে গিয়ে সেম কথা বলেছে। এই যে করোবোরেটিং এভিডেন্স বলা হয়, সমন্বিত স্বরে সাক্ষ্য দেওয়া, ইংরেজিতে বলা হয় করোবোরেটিং এভিডেন্স। এই জন্য এভিডেন্সের অনেক সাক্ষ্যগত মূল্য থাকে। তো সুতরাং আপনি এগুলো যদি আনতে পারেন সবকিছু ভালো, মোর ইজ বেটার। বাট মোর আনতে গিয়ে যেন সাংঘর্ষিক না হয়। পত্রিকায় উঠছে আপনার 17 তারিখে এই হাঙ্গামা হয়েছে, কিন্তু আপনি চিকিৎসা করছেন 16 তারিখে, অর্থাৎ ওই চিকিৎসা করে ফেলছেন ঘটনা হওয়ার আগেই। সুতরাং ওই ঘটনার সাথে
এই মারামারির কোনো সম্পর্ক নাই। দ্যাট ইজ ভেরি ব্যাড সাক্ষ্য, ভেরি ব্যাড আপনার এভিডেন্স। এই জন্য এভিডেন্স জমা দেওয়ার আগে অবশ্যই আপনার লয়ের মাধ্যমে দিবেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন বলছে যে আমাকে মারছে 24 তারিখে, কারণ কেন মারছে, ওখানে একটা সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষের কারণে। কিন্তু চিকিৎসা কিন্তু এই সংঘর্ষের ডাক্তারের কাছে গিয়েছেন বলছেন, কিন্তু ডাক্তারের কাছে গিয়েছেন ঘটনা হওয়ার একদিন আগে, তাহলে ওই ঘটনার সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই। সো বি কেয়ারফুল ডকুমেন্ট আনার জন্য। যদি ডকুমেন্টের সাথে নেক্সাস থাকে, কানেকশন থাকে, দেন ইটস হিউজ গুড, তাহলে এটা আপনার জন্য আরো সুবিধা হবে। অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে আর নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আহমদ, আমি আটলান্টা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন আছিল। জি, একটা প্রশ্ন হইল কি আপনার, আমি মেক্সিকো বর্ডার দিয়ে আইছি, 12 বছর হয়ে গেছে, আমার ফাইনাল আমি কোনো ডেট আসতেছে না। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি যে সময় বাইর ওই সময় বন্ড দিয়ে বাইর হয়েছিলাম, এখন এই বছরের জন্য আমার কোনো ডেট নাই, আমি চিন্তা করতেছি মানে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারির দেশে চলে যাইব। এই টাকাগুলো আমি ফাইমনি বা কিরকম আমার যেটা একটু বলতে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব আহমেদ মজুমদার। সো এটা রুল হচ্ছে, যদি বন্ডের টাকা নিতে হয়, যদি কেস অ্যাপ্রুভ হয় আপনি বন্ড পয়সা ফেরত পাবেন। যদি অ্যাপ্রুভ না হয়, ডিনাই হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ভলান্টিয়ার ডিফেকশন নেন, আপনি সরকারকে বলেন যে ঠিক আছে ভাই আমার কেস হয় নাই, আমার টাকাও দাও, আমি চলে যাবো, আপনি টাকা পাবেন। সো মেক শিওর আপনি যদি নিজে নিজে এমনি যাইতেছেন কোনো অর্ডার ছাড়া, টাকা তারা রিলিজ করবেন আপনাকে, সাইবে যে ওকে হোয়াট ইজ দ্য আউটকাম অফ ইউর কেস, কেস অ্যাপ্রুভ, ওয়ান্ডারফুল, কেস ইজ নট অ্যাপ্রুভ, আই এম ভলান্টিয়ারলি ডিপার্টিং দি কান্ট্রি, আই নিড মাই মানি, সেখানে টাকা পাইতে পারেন। অলসো যিনি বন্ড দিয়েছে টাকা তো আপনি জমা দেন নাই, একটা ব্যক্তি টাকা জমা দিয়েছে আপনার পক্ষে, ওই ব্যক্তির স্বাক্ষর লাগবে, ওই ব্যক্তি টাকাটা উঠাতে পারবে, আপনি না। তো সুতরাং তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে, তাকেও নিতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আহমেদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, ফজলে হাসানের একটি প্রশ্নের উত্তর দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। F2 এর I-485 পেন্ডিং থাকা অবস্থায় যদি পড়াশোনা করতে চায় তাহলে কি করা যেতে পারে? 100%। যদি আপনার 485 যখনই ফাইল করবেন, উইদিন 3 মান্থ, ম্যাক্সিমাম 4 মান্থ আপনি ওয়ার্ক পারমিট পাবেন, সোশ্যাল সিকিউরিটি পাবেন, ইউ হ্যাভ এ লটস অফ রাইট, এবং আপনি ইচ্ছা করলে পারমিশন নিয়ে দেশে যাইতে পারবেন, যে কোনো চাকরি নিতে পারবেন, সম্ভব। ইয়েস। ফজলে হাসান মুনিম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মিল্টন, আপনি কি বলতে চেয়েছেন? জাস্ট টু F2F স্পাউস বলেছেন, এটা কোনো প্রশ্ন হলো না, সুতরাং আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। জনাব এন মজুমদার, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈত্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে খুব সাডেনলি একটি বিশেষ পরিস্থিতিতে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব চমৎকার আজকে দুটো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন, দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই। টিভিএন 24 এবং তাদের সব শ্রোতাদের জন্য আমি অলওয়েজ ট্রাই টু বি স্ট্যান্ড বাই। এনি টাইম ইউ নিড, আই উইল জাম্পিং অ্যান্ড হেল্প ইউ। হেল্পিং ইউ মিনস হেল্পিং আওয়ার কমিউনিটি। যদি দুইজন একজন লোকও যদি আমাদের কথায় খুশি হয়, লাভবান হয়, সেটাই আমাদের এই রাত জেগে থাকার কাজের সার্থকতা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ জনাব মজুমদার। এই জন্যই আপনি একজন কমিউনিটি লিডার, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট বোঝেন এবং খুব সুন্দর করে বলেছেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটা সুখবর দিয়েছি যে ভিসা বুলেটিন জুনে কি কি ক্যাটাগরি F1, F2B, F3 এই ক্যাটাগরিতে 2-3 মাস করে ফাইনাল অ্যাকশন এগিয়েছে। সুতরাং যারা এটার জন্য অপেক্ষা করছিলেন বা এই সময়ের মধ্যে যারা পড়ছেন তাদের জন্য অবশ্যই তো সুখবর। সুতরাং আপনারা আজকের এই ভিসা বুলেটিনের মধ্যে দিয়ে আপনাদের আসল পরিস্থিতিটাও বুঝতে পেরেছেন এবং আমরা অ্যাসাইলাম আইন এবং বিধিমালার যে সাম্প্রতিক কিছু পরিবর্তন হয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।